দুপুরে খেয়ে উঠে বিছানায় শরীরটা লাগিয়েছি। ঘুম আসবো আসবো করছে। তখনই কর্কশ শব্দে বেল বেজে উঠেছে। কে এলো এই অসময়ে? ভাত ঘুমের মেজাজটা চটকে যাবে মনে হতে বিরক্ত হয়ে উঠলাম। অবশ্য এটাকে ভাত ঘুম না বলে খিচুড়ি ঘুমও বলা যায়। সকাল থেকে ঝমঝম বৃষ্টি। অফিস কামাই করে দিব্যি বাড়িতে বসেছিলাম। এমন দিনে কে ঘর থেকে বের হয়? দুপুরে মায়ের হাতের খিচুড়ি, ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা ভরপেট খেয়ে আয়েশ করে শুয়েছিলাম। মায়ের খোঁজে তো কেউ আসেনি, আমার খোঁজেই এসেছে। তবুও বিছানা আঁকড়ে পড়ে রইলাম। শুনতে পেলাম মা দরজা খুলে দিয়েছে। তারপরেই মূর্তিমান আপদের মতো আধ ভেজা রজত হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে আমার ঘরে। উস্কো খুস্কো চুলে ওকে ঝোড়ো কাকের মতো দেখাচ্ছে। এসে থেকেই যেন ট্রেন ধরতে যাবে সেভাবে তাড়া দিতে শুরু করেছে। এই ওঠ ওঠ, আমার সঙ্গে চল। বিরক্তি চেপে উঠে বসলাম। এই ঝমঝমে বৃষ্টির মধ্যে কোথায় যাব? হয়েছে কি? তুই চল তো আগে। যেতে যেতে সব বলছি। আমার ওপর রজতের বেশ একটা অধিকার বোধ রয়েছে। মনে করে আমি ওকে খুব ভালোবাসি। জানেও না ওকে করুণা করি আমি। করুণাকেই যদি ও ভালোবাসা ভেবে ভুল করে, আমার কি করার আছে? বন্ধুত্বের প্রবল অধিকার বোধে ও ভাবতেও পারছে না। এভাবে যখন তখন ডাকাডাকি করলে আমি বিরক্ত হতে পারি। মনে মনে প্রমাদ গুনলাম। আমাদের সব বন্ধুদের মধ্যে রজতী হচ্ছে একমাত্র উড়নচণ্ডী। বাকিরা সবাই যে যার জায়গায় প্রতিষ্ঠিত। বউ নিয়ে দিব্যি সংসারও করছে। আমিও বেশ ভালো একটা চাকরি করছি। মা আর বাবা এর মধ্যেই বিয়ের জন্য তাড়া দিচ্ছে। আমার ইচ্ছে নেই এখনই বিয়ে করার। আসলে কোনো মেয়েকেই তেমন মনে ধরেনি। রজতের কথা তো বলে লাভ নেই। দিনরাত কী সব হিজিবিজি লেখালেখি করে সময় নষ্ট করে। খুচরো খাজরা দু একটা ম্যাগাজিনে নাকি ওর লেখা ছাপাও হয়েছে। ব্যাস এই পর্যন্তই। এর বাইরে লেখক হিসেবে কোনো পরিচিতি ওর নেই। অবশ্য এতে ওর কিছুই যায় আসে না। লিখেই নাকি ওর আনন্দ। কেউ ওকে চিনল কি না চিনল সেটা কোনো ব্যাপার না। বাবার একটা বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে। বাবা মারা গেছেন। সেই দোকানে এখন রজত বসে বটে, তবে ব্যবসা ভালো চলে না। রজতের মনও নেই ব্যবসাতে। লেখালেখির ফাঁকে কয়েকটা ছেলে মেয়েকে বাংলা সাহিত্য পড়ায়। দোকান আর ছাত্র পড়ানো এই দুয়ের আয়েই ওর চলে যাচ্ছে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কোনো ইচ্ছে বা প্রয়োজন বোধহয় ওর নেই। এখন বেরোতে পারবো না রে, শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে। উজবুকটাকে কোনো এক অজুহাতে কাটাতে হবে। বোকাটা উপেক্ষাও বোঝে না। দাঁত বের করে বলল, তুই না গেলে হবে না ভাই, আজ আমার বিয়ে। এবারে চমকালাম। জানতাম ওর একটা প্রেমিকা রয়েছে। অনামিকা নামের মেয়েটিকে আমি আগে কখনো দেখিনি। রজতের প্রেমিকাকে দেখার কোনো আগ্রহ আমার ছিল না। এই মুহূর্তে বিয়ে করবি তুই? মানে কি করে? সে গেলেই দেখতে পাবি। তোকে সাক্ষী থাকতে হবে। তুই ছাড়া আর কে আমার ডাকে সাড়া দিত বল? অনিচ্ছা নিয়েও তৈরি হলাম। রজত ছাড়বে বলে মনে হচ্ছে না। একটু একটু কৌতূহলও হচ্ছে আসলে। বৃষ্টির জন্য
গাড়িটা বের করলাম। আরামে যাওয়া যাবে। যেতে যেতে শুনলাম অনামিকা নাকি পালিয়ে এসেছে বাড়ি ছেড়ে। ওর বিয়ে ঠিক করে ফেলেছিল। সেরকম অঘটন ঘটার আগেই ও রজতের বউ হয়ে যেতে চায়। এক মন্দিরে অনামিকাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিতে চাইছে রজত। সাক্ষী হিসেবে উপস্থিত থাকবো আমি আর অনামিকার এক বান্ধবী। বিয়ে যে করছিস, সংসার করবি তো এবার মন দিয়ে? ব্যঙ্গের স্বরে বললাম। কি করি বলতো, এমন এক পাগলির পাল্লায় পড়েছি। কতবার বোঝালাম বাবার পছন্দ করা ছেলেকেই বিয়েটা করে ফেলো, ভালো থাকবে, মিছিমিছি আমার সঙ্গে জীবনটা জড়িও না। কিন্তু ওই এক কথা, আমি ওকে ফিরিয়ে দিলে নাকি নিজেকেই শেষ করে ফেলবে। কি জ্বালা বলতো। যতই নিরুপায় ভাবভঙ্গি করুক, রজতের মুখ দেখেই বোঝা যাচ্ছে এক আনন্দের বিস্ফোরণ ঘটে গিয়েছে ওর মধ্যে। এমন ভালোবাসা পেলে কার না আনন্দ হয়। কালী মন্দিরের সামনে পৌঁছে গেলাম শেষ পর্যন্ত। ততক্ষণে বৃষ্টিটাও ধরে এসেছে। গাড়ি থেকে নামতেই একটা মেয়ে দৌড়ে এলো। এত দেরি করলে রজতদা? অনামিকা খুব টেনশন করছিল। আমার এই বন্ধুটার বাড়ি একটু দূরে তো, তাই দেরি হয়ে গেল। মেয়েটা এক পলক তাকালো আমার দিকে, তারপরেই তাড়াহুড়ো করে মন্দিরের ভেতরে ঢুকলো। পেছন পেছন আমরাও। মন্দিরের ভেতরে শাড়ি পরা যে মেয়েটা দাঁড়িয়ে আছে, সেই কি অনামিকা? রজত কাছে যেতে মেয়েটা মুখ ফিরিয়ে তাকালো, চোখে মুখে বিরক্তির ছাপ। মেয়েটাকে দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। রজতের প্রেমিকা হিসেবে এক শ্যামলা, রোগা, সাধারণ মেয়েকে কল্পনা করেছিলাম, কিন্তু এই মেয়ে তো সেরকম নয়। বাদল দিনের বিষণ্ণ আলোয় চারপাশ মলিন হয়ে আছে। মলিন দিনের সমস্ত বিষণ্ণতা কাটিয়ে মন্দিরের ভেতরটা ঝকমক করছে মেয়েটার উপস্থিতিতে। বুদ্ধিদীপ্ত ব্যক্তি চেহারা। এই মেয়ে তো মোটেই সাধারণ নয়। এরকম একটা মেয়ে রজতের প্রেমে পড়ল কি করে? সূক্ষ্ম ঈর্ষার অনুভূতি চারিয়ে যাচ্ছিল আমার মনে। মনটা তেতো হয়ে যাচ্ছিল। রজতের সৌভাগ্য হজম হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল এটা ঠিক হলো না। রজত এই মেয়ের যোগ্য নয়। আজকাল আমি প্রায় রজতের বাড়িতে যাই সময় পেলেই, অবশ্যই অনামিকার আকর্ষণে, যদিও সেটা কাউকে বুঝতে দিই না। রজত নিয়ম করে দোকানটাতে বসে। অনামিকাও স্কুলে পড়ানোর কাজ জুটিয়ে ফেলেছে একটা। মেয়েটাকে যত দেখি তত অবাক হই। কি মনের জোর, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছে, বলতে গেলে একার চেষ্টায়। নিজের মা বাবাকেও বাধ্য করেছে রজতকে মেনে নিতে। এমন মেয়ে রজতেরই কপালে ছিল। রজতকে আর করুণার পাত্র মনে হয় না। মনে মনে এখন ওকে হিংসে করি। অনামিকা আর রজতকে একসাথে দেখলেই কেমন একটা কষ্ট হয়। অনামিকাকে ছিনিয়ে নিয়ে আসতে ইচ্ছে করে। আমি কি অনামিকার প্রেমে পড়েছি? হয়তো তাই। সুযোগ পেলেই অনামিকার সামনে রজতকে ঘুরিয়ে অপমান করি। লক্ষ্য করেছি অনামিকা গম্ভীর হয়ে থাকে। রজতের অপমান বোধ হয় পছন্দ নয় ওর। এই তো সেদিনই কায়দা করে রজতকে বলছিলাম, ওসব ছাইপাশ লেখা বন্ধ কর, টাকা রোজগারে মন দে। অনেক হয়েছে কল্পনা বিলাস, এবার তো বাস্তবের মাটিতে দাঁড়া। অনামিকা
এমনিতে চুপ করে থাকে, কিন্তু সেদিন মুখ খুলল। হাসি মুখে বলল, বলছেন কি? ও লেখা বন্ধ করবে মানে? এই লেখার জন্যই তো ওর প্রেমে পড়েছি। লেখা বন্ধ করে দিলে সেই রজতকেই যে হারিয়ে ফেলব। সবাইকেই কি আর বেরসিক হতে হয়? শুকিয়ে মরব যে শেষে। লিখুক ও, আমি তো আছিই পাশে, ভাবনা কি? ঘুরিয়ে আমাকেই বেরসিক বলা হলো বুঝলাম। অপমানটা কষ্টে হজম করে কৃত্রিম হাসি ফোটালাম মুখে। তা ঠিক, তুমি থাকতে রজতের আর ভাবনা কি? অনামিকা গম্ভীর হয়ে রইল, আর আমার বুকের ভেতরটা জ্বলে যেতে লাগলো। এই মেয়েটার মধ্যে কি আছে হাত বাড়িয়েও যার নাগাল পাওয়া যায় না? এক রবিবারে সকাল সকাল রজত এসে হাজির। আমার সঙ্গে চল, কাল অনামিকার জন্মদিন, ওকে কিছু গিফট করতে চাইছি। ও জানতে পারলে কিছুতেই কিনতে দেবে না, তাই লুকিয়ে এসেছি। তুই চল, হেল্প করবি আমায়। বেরিয়ে পড়লাম রজতের সাথে। এ দোকান সে দোকান ঘুরে ঘুরে একটা শাড়ি, সস্তার পাথর বসানো এক সেট গয়না কিনল সে। মনে মনে হাসলাম, কি উপহার দিচ্ছে বউকে। অবশ্য ওর ক্ষমতাই নেই। আমি একটা ভালো শাড়ি বেছে দিয়েছিলাম, দাম বেশি বলে নিল না বেচারা রজত। পরদিন অফিস থেকে বেরিয়ে আমার পছন্দের সেই শাড়িটাই কিনে নিয়ে রজতের বাড়িতে চললাম। রজত নেমন্তন্ন করেই গেছিল। যেতে যেতে ভাবছিলাম শাড়িটা দেখে অনামিকা কত খুশি হবে। আজ পর্যন্ত এমন মেয়ে দেখিনি যে শাড়ি গয়নায় খুশি না হয়। রজতের উপহারের সাথে আমার উপহার মিলিয়ে দেখলেই অনামিকা বুঝতে পারবে রজতকে বিয়ে করে কত বড় ভুল করেছে। আমাকে দেখে হৈ হৈ করে উঠল রজত। দেখলাম অনামিকার সেই বান্ধবীটিও এসেছে। রজতের দেয়া সেই শাড়ি আর গয়না পরে হাসি মুখে হাঁটাহাঁটি করছে অনামিকা। বুকটা জ্বালা করে উঠল। শাড়ির প্যাকেটটা বাড়িয়ে ধরলাম ওর দিকে। আরে এসব কেন আবার? প্যাকেটটা নিল অনামিকা। অবাক হয়ে দেখলাম শাড়িটা একবার খুলে দেখল না পর্যন্ত। ব্যস্ত হয়ে বললাম, খুলে দেখো পছন্দ হয় কি না। শাড়িটা বের করতেই রজত বলে উঠল, আরে এটা তো সেই শাড়িটা তুই পছন্দ করে দিয়েছিলি। টাকায় কুলোয়নি বলে কিনতে পারিনি। তুই এটাই কিনে এনেছিস? আচ্ছা পাগল তো। রজতের মুখে প্রশ্রয়ের হাসি, কিন্তু অনামিকা চমকে উঠল। স্পষ্ট দেখতে পেলাম। তারপরেই কেমন গম্ভীর হয়ে শাড়িটা অবহেলায় রেখে দিল একপাশে, আর ছুঁয়েও দেখল না। খুব অপমানিত মনে হচ্ছিল নিজেকে। যদিও কোনো কারণ নেই, অনামিকা আমার সাথে ভালো ব্যবহারই করছে। খাওয়া দাওয়া শেষ করার পর অনামিকার বান্ধবীকে ট্যাক্সিতে তুলে দিতে গেল রজত। আমি বসেছিলাম তখনও। আপনি বাড়ি যাবেন না? অনেক রাত হলো তো, অনামিকা বলল। কি যে হলো বলে ফেললাম। আমাকে তাড়াতে চাইছো? অনামিকা গম্ভীর হয়ে গেল। আপনার বন্ধুর বাড়ি থেকে আপনাকে তাড়াবো? সাধ্য কি আমার? বসুন যতক্ষণ খুশি। তবে একটা কথা এবার না বললেই নয়। মেয়েরা অনেক কিছু বুঝতে পারে জানেন তো। আমি বুঝেছিলাম আপনি কেন বারবার এখানে ছুটে ছুটে আসেন। আপনার বন্ধু তো কিছুই বোঝে না, বড্ড বেশি ভালো মানুষ। আপনি কেন বারবার আমাদের মাঝে
ঢুকে পড়তে চান বলুন তো? কেন আজ এই শাড়িটা নিয়ে এসেছেন? এত দামি উপহার আমি চাই না। রজত কষ্ট পাবে তাই ওটা ফিরিয়ে দিইনি। এরকম আর কখনো করবেন না। এখানে বন্ধুর টানে আসতেই পারেন, কিন্তু অন্য কোনো উদ্দেশ্য মনে পুষে রাখবেন না। স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে কী লাভ আপনার? আমার গালে যেন চড় পড়ল একটা, আর একটাও কথা না বলে বেরোতে যাচ্ছিলাম। রজত তখনই ফিরল। আমাকে উঠে পড়তে দেখে বলল, আরে একটু বসে যা না, ভালো করে গল্পই হলো না। আমি কিছু বলার আগে অনামিকা বলে উঠল, না না, ওর দেরি হয়ে যাচ্ছে, যেতে দাও, আবার আসবেন আরেকদিন। রজত কিছুই বুঝতে না পেরে বোকার মতো দাঁড়িয়ে রইল। ফিরে এলাম মাথা নিচু করে। এরপর রজত অনেক জোর করলেও আর ওর বাড়িতে যাইনি। বুঝে গেছিলাম অনামিকার ভালোবাসার জোর কতখানি। মেয়েরা যখন ভালোবাসে নিজেকে উজাড় করে ভালোবাসে, কোনো কিছুই তখন তাদের টলাতে পারে না। রজত ভাগ্যবান, তাই এমন ঐশ্বর্যে সে ঐশ্বর্যবান। তবে অনামিকাকে কখনো ভুলতে পারিনি। মনে মনে অনামিকার মতো মেয়েই খুঁজে বেড়াই, যদিও জানি ভাগ্যের জোর না থাকলে এমন কাউকে পাওয়া সম্ভব নয়। এমন ঐশ্বর্য সব পুরুষের ভাগ্যে জোটে না। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।